Assalamu alaikum warahmatullah. This is Mahfuz Sardar, Assistant Teacher English, Hasha Girls High School, Faridganj, Chatpur. My dear student, in my previous class, I discussed with you about changing sentence of uh, affirmative to negative. Today, I will discuss with you about interrogative, assertive to interrogative, and it's very important part of changing sentence. I hope you will enjoy the class very much, and I will try my level best so that you can understand and to make the lesson very easy and very fruitful to you. Okay, let's start it and enjoy the class from thank you. আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটা নোট লেখা আছে এখানে। নোটটার ভিতরে আছে কি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ আমরা যাই করি, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ আমরা যাই করি, যাই করতে বলা হোক না কেন, শুরুতে দেখতে হবে সেন্টেন্সটি হাবোধক নাকি নাবোধক। শুরুতে আমাদের এটা দেখতে হবে সেন্টেন্স হাবোধক থাকলে তা নাবোধক হবে, আর যদি নাবোধক থাকলে তা হাবোধক হবে। এটা এখানে প্রায় 5-6টা রুল করা হবে। যতগুলো রুলই করা হোক না কেন, আমাদের এই কথাটা ফার্স্টে মনে রাখতে হবে, সেন্টেন্স যদি হাবোধক থাকে তাহলে সেটাকে সেটা নাবোধক হবে ইন্ট্রোগেটিভের পাশাপাশি, প্লাস নাবোধক থাকলে হাবোধক হবে ইন্ট্রোগেটিভের পাশাপাশি বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভের পাশাপাশি। ওকে, একটা গঠন আমরা দেখতে পাচ্ছি এখানে। গঠন 1, সাহায্যকারী ক্রিয়া থাকলে গঠনটা একরকম হবে, সাহায্যকারী ক্রিয়া না থাকলে গঠনটা একরকম হবে। সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তাহলে উক্ত সেন্টেন্সের গঠন হবে অ্যাসার্টিভ এর গঠন হবে, সাবজেক্ট হবে প্রথমে, সাহায্যকারী ক্রিয়া হবে, তারপরে নটটা হতেও পারে নাও হতে পারে, তারপর বাকি অংশ হবে। তারপরে এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই ইন্ট্রোগেটিভে, তখন এই সাহায্যকারী ক্রিয়াটা শুধু শুরুতে নিয়ে আসতে হবে। এখানে যে সাহায্যকারী ক্রিয়া থাকবে শুরুতে সাহায্যকারী ক্রিয়াটা বসবে, এখানে যদি নট না থাকে এখানে নট বসবে, আর এখানে নট থাকলে এখানে নট বসবে না। তারপরে সাবজেক্ট বসবে, তারপর বাকি অংশ বসবে, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এতটুকুই। অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, সাধারণত বাজারে যে বইগুলো আছে এগুলো বেশিরভাগই দেখা যায় একদিকে আলোচনা করা হয় অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, বাট ইন্ট্রোগেটিভটাকে আবার পরবর্তীতে আলাদাভাবে আবার আলোচনা করা হয়েছে। ইটস ভেরি টাফ ফর দ্য স্টুডেন্ট টু অ্যাবজর্ব লট অফ রুলস, so that's why I have tried my so that you can understand by the system of reverse. অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, দুইটাই জন্য আমরা একত্রে শিখতে পারি। একটা উদাহরণ আমরা দেখি। অ্যাসার্টিভে আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাহায্যকারী ক্রিয়াযুক্ত একটা বাক্য, এটার ভিতরে ইজ আছে এবং এই বাক্যটার হাবোধক, কোনো ধরনের কোনো নাবোধক চিহ্ন নাই, কোনো শব্দ নাই, নট নাই। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে, এই গঠন অনুযায়ী প্রদত্ত সাহায্যকারী ক্রিয়াটা ইজটাকে আমরা শুরুতে বসাই দিলাম। তারপরে নট যেহেতু নাই তারপরে নট বসাইলাম, তারপরে এখানে সাবজেক্ট বসাইলাম, এই সাবজেক্ট, তারপরে হচ্ছে বাকি অংশ, তারপর বাকি অংশে অনেস্ট ম্যান, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আমরা সহজে আমরা যে কথাটা বলতে পারি, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের দেখতে হবে সেন্টেন্সে সাহায্যকারী ক্রিয়া আছে কিনা। সাহায্যকারী ক্রিয়া যদি থাকে সাহায্যকারী ক্রিয়াটাকে শুরুতে বসাই দিব, আর যদি নট না থাকে সাহায্যকারী ক্রিয়ার সাথে নটটা বসাই দিব। আর যদি নট থাকে তাহলে সাহায্যকারী ক্রিয়ার সাথে নট বসবে না, নটটা উঠে যাবে। আবার ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় হবে কি, আমাদের সাবজেক্ট দিয়ে শুরু হবে, আর যদি নটটা থাকে তাহলে নট উঠিয়ে দিব, আর নট যদি না থাকে তাহলে সাহায্যকারী ক্রিয়ার সাথে নট ব্যবহার করব। দ্যাটস ইট, এতটুকুই আর কি। ইটস ভেরি ইজি মেথড টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ আমরা গঠন 2 নম্বরে আসছি। 2 নম্বর গঠনটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যদি না থাকে। এর আগের গঠনটা আমরা দেখেছি সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তাহলে গঠনটা কেমন হয়। এবার সাহায্যকারী ক্রিয়া যদি না থাকে তাহলে গঠনটা কেমন হবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে গঠনটা এরকম থাকবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে মেইন ভার্ব থাকবে, অথবা ডু নট মেইন ভার্ব, ডাজ নট মেইন ভার্ব, আর ডিড নট মেইন ভার্ব। সাবজেক্টের সাথে হয় মেইন ভার্ব থাকবে, না হলে ডু নট মেইন ভার্ব থাকবে, ডাজ নট মেইন ভার্ব থাকবে, অথবা ডিড নট প্লাস মেইন ভার্ব থাকবে। কারণ নোটের ভিতরে আগে বলে দিছি সেন্টেন্স যদি হাবোধক থাকে তাহলে তা নাবোধক হবে, আর নাবোধক থাকলে হাবোধক হবে। সেটা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ হোক বা ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ হোক, যাই হোক আর কি। তো এখানে ইন্ট্রোগেটিভের রুলসটা হবে তখন শুরুতে ডু অথবা ডাজ অথবা ডিড, ডু অথবা ডাজ অথবা ডিডের যে কোনো একটা। সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ, আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিড হবে। আর সেন্টেন্সে কোথাও যদি নট না থাকে তাহলে নট ব্যবহার হবে এটার সাথে, যেমন ডু নট, ডাজ নট, ডিড নট, এরকম হতে পারে। তারপরে সাবজেক্ট হবে,
তারপরে মেইন ভার্বের 1 নাম্বার হবে, সাবজেক্টের পরে মেইন ভার্বের 1 নাম্বার হবে, তারপর বাকি অংশ হবে, তারপর প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের গঠনটা। তাহলে আমরা অ্যাসার্টিভ যে গঠনটা পাবো, অ্যাসার্টিভ গঠনটা হচ্ছে শুরুতে আমাদের সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, তারপর হচ্ছে ডু নট সাথে মেইন ভার্ব, ডাজ নট মেইন ভার্ব, তারপরে ডিড নট মেইন ভার্ব থাকতে পারে, তারপরে হচ্ছে প্লাস আমাদের বাকি অংশ থাকবে। ঠিক আছে, তো এইটাকে আমরা যখন নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, তখন আমাদের ওই ডু নট অথবা ডু অথবা ডাজ অথবা ডিডের যে কোনো একটা কিছু আনতে হবে, যেহেতু মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সটা সাহায্যকারী ক্রিয়া নাই, এই জন্য ডু ডাজ অথবা ডিডের যে কোনো একটা আনতে হবে, সাথে নটটা যদি না থাকে নট আনবো, আর নট থাকলে নট আনবো না, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে মেইন ভার্বের 1 নাম্বার, তারপর বাকি অংশ। যেমন হি গোজ টু স্কুল একটা সেন্টেন্স আছে এখানে, এর মধ্যে কোনো সাহায্যকারী ক্রিয়া নাই, এই গোজটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা ডাজ আনছি সাথে। আর যদি এখানে কোথাও নট নাই তাহলে নট আনছি। তাহলে দেখো এই ইন্টারোগেটিভ গঠনের সাথে ডাজ, তারপর সাথে হচ্ছে নট, ডাজ নট বসছে, তারপরে সাবজেক্ট আছে হি, তারপরে মেইন ভার্ব হচ্ছে গো, তারপরে টু স্কুল হচ্ছে বাকি অংশ, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা উদাহরণ, আই ডিড নট কিল হিম, আই ডিড নট কিল হিম। তো এটা হবে এরকম, তো যেহেতু এখানে আমাদের মেইন ভার্ব আছে, কোনো সাহায্যকারী ক্রিয়া নাই বা আমরা মেইন ভার্ব ধরতে পারি, তাহলে আমাদের ডিড আছে, তো ডিডটা আমরা শুরুতে নিয়ে আসি, তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট আছে আই, তারপরে কিল মেইন ভার্বের 1 নাম্বার, তারপর হচ্ছে হিম, তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আবার আমরা যদি এই সেন্টেন্সটা ধরি, যেমন ডোন্ট উই হেল্প দ্য পুয়ার, সাপোজ এই ইন্টারোগেটিভ আছে, এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে, তখন আমাদের দেখতে হবে এটার ভিতরে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে নাকি আমাদের মেইন ভার্ব আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটার ভিতরে মেইন ভার্ব আছে, হেল্প আছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ থেকে যখন আমরা অ্যাসার্টিভ করব, তখন শুরুতে আমাদের এখানে সাবজেক্ট বসবে, এখানে লেখা আছে সাবজেক্ট, সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্বের 1 নাম্বার মেইন ভার্ব বসছে, লেখা আছে মেইন ভার্ব, অথবা ডু নট, ডিড নট, ডাজ নটের যে কোনো একটা। তো মেইন ভার্ব হেল্প বসছে, তারপর হচ্ছে দা পুয়ার, বাকি অংশ বসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময়। আবার যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প আছে, মেইন ভার্ব আছে, কোনো ধরনের সাহায্যকারী ক্রিয়া নাই। তাহলে আমাদের ডু নট, ডাজ নট, ডু ডাজ ডিডের যে কোনো, ডু ডাজ ডিডের যে কোনো একটা বসবে, তারপরে নট না থাকলে নটটা বসবে, আর নট থাকলে নট বসবে না, তারপরে সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট বসছে, তারপরে মেইন ভার্বের 1 নাম্বার, তারপরে মেইন ভার্বের 1 নাম্বার, তারপরে হচ্ছে বাকি অংশ, এই বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আমি আশা করি জিনিসটা খুব সহজে বোঝা গেছে। তো বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, যদি অ্যাসার্টিভে যদি আমাদের মেইন ভার্ব না থাকে, সাহায্যকারী ক্রিয়া না থাকে, তখন আমাদের সেটাকে ইন্টারোগেটিভ করার সময় ডু ডাজ ডিডের যে কোনো একটা আনতে হবে, সাথে নটটা বসতে পারে, নাও বসতে পারে, যদি নট না থাকে নট বসবে, থাকলে নট বসবে না, তারপরে হবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের 1 নাম্বার, তারপরে হচ্ছে এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন। দ্যাটস ইট। আশা করি এই রুলসটাও তোমরা বুঝতে পারছো, খুব সহজ একটা বিষয়। মাই ডি স্টুডেন্ট, আমরা রুল নাম্বার গঠন আমরা 3-এ আসছি। 3 নাম্বার গঠনটা অনেক ইম্পর্টেন্ট একটা গঠন, এখান থেকে প্রায় সময় থাকে, আর এটা থেকে ম্যাক্সিমাম সময় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভটা খুব কমই থাকে, বা থাকে না বললেই চলে আর কি। তো এখানে যদি সাবজেক্ট হিসেবে যদি আমাদের এভরিবডি বা এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান অথবা অল, এগুলো যদি থাকে, তাহলে এগুলোর পরিবর্তে ইন্টারোগেটিভের শুরুতে হবে হু, শুরুতে কি হবে, হু হবে, তারপর অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব হবে, আর না হলে ডু অথবা ডাজ অথবা ডিড হবে, তারপরে নটটা যদি না থাকে নট হবে, আর নট থাকলে নট বাদ দিয়ে দিতে হবে, তারপরে সাহায্য মেইন ভার্ব বসবে, মেইন ভার্বের 1 নাম্বার বসবে, তারপরে এক্সটেনশন, তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এই আর কি। তো আমাদের এই বিষয়গুলা এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান, অল, এগুলি থাকলে এগুলোর পরিবর্তে আমরা ইন্টারোগেটিভে হু বসাবো। ঠিক আছে, তো এখানে একটা উদাহরণ আমরা দেখি, লেখা আছে এভরিবডি ক্যান ডু ইট। তো এভরিবডিটা হচ্ছে এখানে আমাদের দেখা যাচ্ছে এভরিবডির পরিবর্তে আমাদের সবসময় হু হয়, এভরিবডি বা এই ওয়ার্ডগুলোর পরিবর্তে। তারপরে সাহায্যকারী আছে ক্যান বসালাম, তারপরে এখানে কোন জায়গায় নট নাই তাই নট বসাইছি, তারপরে হচ্ছে ডু, তারপর হচ্ছে ই, তারপর প্রশ্নবোধক চিহ্ন, এই রুলসের সাথে মিলিয়ে দেখো সবটা মিলে যাবে। তারপরে এনি ওয়ান লাভস ফ্লাওয়ার, তো এনি ওয়ানের জন্য হু বসছে, আর এখানে যেহেতু কোনো জায়গায় আমাদের সাহায্যকারী কিয়া নাই, তাহলে ডু অথবা ডাজ অথবা ডিডে যে কোনো একটা কিছু বসবে, তাহলে ভার্বের শেষে এস আছে তাই আমাদের ডাজ বসাইছি, আর কোনো জায়গায় এখানে নট নাই, এই সেন্টেন্সে কোনো জায়গায় নট নাই তাই নট বসাইছি, তারপর হচ্ছে মেইন ভার্বের 1 নাম্বার লাভ, তারপরে এক্সটেনশন ফ্লাওয়ার, তারপরে বাকি অংশ। ঠিক আছে,
তো এরকমই রুলসটা। তো আমরা এখান থেকে যা শিখলাম সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এনিবডি, এনিওয়ান অথবা অল এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেন্টেন্সের ইন্টারোগেটিভ করার সময় এগুলোর পরিবর্তে আমাদের হু বসবে। এগুলোর পরিবর্তে বসবে আমাদের এখানে আছে হু, তারপরে অক্সিলারি ভার্ব থাকলে সেটা বসবে, না হলে ডু, ডাজ, ডিডে যে কোনো একটা কিছু বসবে। তারপরে হচ্ছে নট, না থাকলে নট বসবে, থাকলে নট বসবে না। তারপরে হচ্ছে মেইন ভার্বের 1 নাম্বার, তারপরে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এতটুকুই আর কি। এই রুলসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে এটা একটু শিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। গঠন 4 এবং গঠন 5। গঠন 4 এবং গঠন 5 এই দুইটা রুল আসলে খুব বেশি একটা দেখা যায় না, থাকে খুব কমই থাকে আর কি। তারপরও ইটস দ্য পার্ট অফ assertive to interrogative or interrogative to assertive. That's why being part of an important topic you have to learn it. আমরা প্রথমে দেখতে পাচ্ছি assertive এর গঠনটা। assertive যদি সাবজেক্ট প্লাস ইজ প্লাস নাথিং বাট প্লাস বাকি অংশ থাকে, সাবজেক্ট ইজ নাথিং বাট বাকি অংশ, তিনটা পার্ট লিখছি আমি এখানে, সাবজেক্ট ইজ নাথিং বাট বাকি অংশ, তাহলে সেটা ইন্টারোগেটিভ করার সময় হবে হোয়াট ইজ সাবজেক্ট বাট বাকি অংশ। ঠিক আছে, তো হোয়াট বসবে, ইজ বসবে, এখানে যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে এখানে ওয়াজ বা ওয়ার বসতে পারে, তারপরে সাবজেক্ট বসে যাবে, বাট বসে যাবে, তারপর বাকি অংশ বসবে। তো এরকম আর কি আমরা জিনিসটা এভাবে পড়বো। আমরা এভাবে পড়বো জিনিসটা, সাবজেক্ট ইজ নাথিং বাট প্লাস বাকি অংশ থাকলে হোয়াট ইজ প্লাস সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট ইজ নাথিং বাট হোয়াট ইজ সাবজেক্ট বাট। ঠিক আছে, এভাবে মুখস্থ করবো তাহলে মনে থাকবে, সাবজেক্ট ইজ নাথিং বাট হোয়াট ইজ সাবজেক্ট বাট, এরকম ভাবে পড়লে মনে থাকবে। আবার ইন্টারোগেটিভ থেকে আমাদের অ্যাসার্টিভ করার সময় ঠিক এই হোয়াট ইজ এর পরিবর্তে এখানে সাবজেক্ট ইজ বসবে, তারপরে সাবজেক্ট বাটের পরিবর্তে এখানে আমাদের নাথিং বাট বসবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ, এ লাইফ ইজ নাথিং বাট ফুল অফ অ্যাকশন, লাইফ ইজ নাথিং বাট ফুল অফ অ্যাকশনস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো এখানে নাথিং বাট যুক্ত আছে, তো এটাকে আমাদের হোয়াট ইজ আগে বসাতে হবে, তারপরে হচ্ছে লাইফ বাট, এই লাইফ সাবজেক্ট, লাইফ, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে বাট, এই বাট, তারপর বাকি অংশ হচ্ছে ফুল অফ অ্যাকশন হচ্ছে বাকি অংশ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গঠন নাম্বার 4। তার গঠন নাম্বার 5 এ আমরা যদি দেখি, আমরা দেখতে পাই এখানে লেখা আছে ইট ডাজ নট ম্যাটার প্লাস বাকি অংশ। যদি এরকম থাকে অ্যাসার্টিভে ইট ডাজ নট ম্যাটার প্লাস বাকি অংশ, তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করার সময় আমাদের হবে হোয়াট দো প্লাস বাকি অংশ, অর্থাৎ ইট ডাজ নট এর জন্য হোয়াট দো বসে যাবে। আবার যদি ইন্টারোগেটিভে যদি আমাদের হোয়াট দো থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় এটার পরিবর্তে ইট ডাজ নট ম্যাটার বসবে। ঠিক আছে, যেমন ইট ডাজ নট ম্যাটার, তো এটার জন্য ইন্টারোগেটিভে বসছে হোয়াট দো, তারপর বাকি অংশ, তারপর এখানে প্রশ্নবোধক চিহ্ন। আবার ইন্টারোগেটিভে যদি সেম আমাদের এই অ্যাসার্টিভ থেকে যদি আমাদের ইন্টারোগেটিভ থেকে যদি অ্যাসার্টিভ করতে বলে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলে হোয়াট দো থাকলে এটার জন্য ইট ডাজন্ট ম্যাটার বসাতে হবে, বাকি অংশ, তারপরে হচ্ছে একটা ফুল স্টপ বসবে আর কি শেষে। যেমন ইট ডাজ নট ম্যাটার ইফ উই লস দ্য গেম। ওকে, তাহলে এখানে আছে ইট ডাজ নট ম্যাটার, এটার পরিবর্তে আমরা কি লিখছি, শুধু হোয়াট দো, আর বাকি যা আছে তা শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা রুল। প্রথম 4 নাম্বার রুলসটা হচ্ছে যদি আমাদের সাবজেক্ট ইজ নাথিং বাট থাকে, তারপর বাকি অংশ থাকে, এটাকে ইন্টারোগেটিভ করার সময় হোয়াট ইজ সাবজেক্ট বাট বসাবো। আবার যদি ইন্টারোগেটিভে হোয়াট ইজ সাবজেক্ট বাট থাকে তাহলে অ্যাসার্টিভ করার সময় আমাদের বসাতে হবে সাবজেক্ট ইজ নাথিং বাট। ঠিক আছে, আবার রুল নাম্বার 5টা হচ্ছে যদি আমাদের ইট ডাজ নট ম্যাটার প্লাস বাকি অংশ থাকে, এটাকে ইন্টারোগেটিভ করার সময় হোয়াট দো প্লাস বাকি অংশ বসাতে হবে। আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করার সময় হোয়াট দো এর পরিবর্তে ডাজ নট ম্যাটার বসাতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি আমাদের নেভার থাকে কখনো তাহলে এভার ইউজ করতে হবে, ওয়ান যদি থাকে তাহলে আমরা ওয়ানের পরিবর্তে এনিওয়ান ইউজ করব। ঠিক আছে, তারপরে আমাদের যদি কোনো অ্যাডভার্ব যদি সেন্টেন্সের প্রথমে থাকে, এটাকে আমরা করার সময় ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শেষে বসিয়ে দিব। এই কথাগুলা এমনি বললেই হয়, এই জন্য আমি লিখি নাই, বলে দিলাম আর কি। আশা করি তোমরা লেসনটা খুব বেশি উপভোগ করছো। আই হোপ you have enjoyed the lesson very much. I have tried my level best so that
you can understand and you can be benefited. So okay, finally I have completed changing interrogative to assertive to interrogative, or interrogative to assertive, and affirmative to negative and negative to affirmative. It's a part of changing sentence. Okay, in my next class I will discuss about another important topic of changing sentence. Okay, till then, stay home, stay safe, and pray to Allah so that everybody is fine. Thank you.